আসসালামু আলাইকুম। আজ ১২ই অক্টোবর ২০২৫ রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা ৩ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যে ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে তাদের বিচার শেষ না হওয়া পর্যন্ত সেনাবাহিনী নিজেদের হেফাজতে রাখতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ বিষয়ে সেনা কর্তৃপক্ষের একটি ভাবনা হচ্ছে বিচার শেষ না হওয়া পর্যন্ত আসামি হওয়া এসব কর্মকর্তা সেনা হেফাজতে থাকবে। মামলার নির্দিষ্ট তারিখে সেনাবাহিনী এদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করবে। আদালতের কার্যক্রম শেষে আবার হেফাজতে নিয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ২৫ কর্মকর্তার মধ্যে ১৫ জন এখনো সেনাবাহিনীতে কর্মরত আছেন। একজন অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন। এই ১৬ জনের মধ্যে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ ছাড়া বাকি সবাই এখন সেনা হেফাজতে আছেন। কবির আহমেদ এখন আত্মগোপনে। গতকাল শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস এ এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এ তথ্য জানান। চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের একটি কনভেনশন সেন্টারে কনসার্টে জয় বাংলা স্লোগান দেওয়া নিয়ে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। মোহাম্মদ শরীফ নামের ২৩ বছর বয়সী ওই গুলিবিদ্ধ তরুণকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার রাত ৮:৩০টায় এ ঘটনা ঘটেছে। তবে শরীফ কার গুলিতে আহত হয়েছেন এবং গোলাগুলির সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত হওয়া যায়নি। শরীফ ছাড়া আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, তার পরিচয় জানা যায়নি। ১৫ই অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে। গত বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। কিন্তু গতকাল শনিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও কমিশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর তা ২ দিন পেছানোর কথা জানানো হয়েছে। ১৫ই অক্টোবরের পরিবর্তে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানটি হবে ১৭ই অক্টোবর। এর কারণ হিসেবে বলা হয়েছে জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিনে এ অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চাঁদাবাজি, অপহরণ ও মারধর করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন গত শুক্রবার দুপুরে গ্রেপ্তার হন। সেদিন রাত থেকে অনেকবার যোগাযোগ করা হলেও পুলিশ তা স্বীকার করছিল না। গতকাল শনিবার দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এ মামলায় জামিন পান নাসির। শেখ নাইম আহমেদ নামের একজন ট্রাভেল এজেন্টের চাঁদাবাজি, অপহরণ ও মারধর করে মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে গুলশান থানায় একটি মামলা করেন। মামলায় নাসির ছাড়াও আসামি হিসেবে মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ হেলাল নামের দুজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি ৮-১০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে। নাসির বলেন, মোহাম্মদ ইদ্রিস ও মোহাম্মদ হেলাল চট্টগ্রাম দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে জড়িত। ৪ মাস পর জাতীয় সংসদ নির্বাচন। এই ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সম্ভাবনা এখন পর্যন্ত নেই বলেই মনে হচ্ছে। পরিবর্তিত এই প্রেক্ষাপটে ভোটের মাঠে বিজয় ছিনিয়ে আনতে নিজেদের মতো করে ছক কষছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ অন্য দলগুলো। নভেম্বরে নির্বাচনের তফসিল হয়ে গেলেই ঘোষণা করতে হবে প্রার্থী তালিকা। তার আগে এই দলগুলোর মনোযোগ এখন চূড়ান্তভাবে প্রার্থী বাছাইয়ে। দলীয় সূত্রে জানা গেছে, দক্ষ সংগঠক আন্দোলনে ভূমিকা, সামাজিকভাবে গ্রহণযোগ্য নবীন প্রবীণের মিশেলে নতুন চমক নিয়ে এবারের নির্বাচনে প্রার্থী দিতে চায় বিএনপি। আইনের শাসক কাকে বলে তা আগামী নির্বাচনের মাধ্যমে দেখাতে চান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, আমরা চাই জনগণ এমন একটি নির্বাচন দেখুক যেখানে শৃঙ্খলা, স্বচ্ছতা ও ন্যায্যতা থাকবে, আর সবাই বিশ্বাস করবে আইন সবার জন্য সমান। এই নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশের আইন ও গণতন্ত্র এখনো টিকে আছে। চট্টগ্রামে নির্বাচন কর্মকর্তাদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন।
পুলিশি বাধায় পণ্ড হয়েছে জাতীয় পার্টির কর্মী সমাবেশ। গতকাল শনিবার বিকেলে 4:45টার দিকে রাজধানীর কাকরাইলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এমন ঘটনা ঘটে। দলটির দাবি, এ ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশ বলছে রাস্তায় সমাবেশের অনুমতি না নেওয়ায় ছত্রভঙ্গ করা হয়েছে। পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকা সহ সারা দেশে সর্বশেষ 24 ঘন্টায় মোট 1683 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 413 জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশের মানুষ দ্রুত নিরপেক্ষ নির্বাচন চাই বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের প্রশ্ন আছে। আমরা এটা শুনতে চাই না। বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ নিরপেক্ষ নির্বাচন চায়। গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল শনিবার এক স্মরণ সভায় এসব কথা বলেন বিএনপির মহাসচিব। বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই স্মরণ সভার আয়োজন করা হয়। গাজীপুরের কালিয়াকৈরে একটি আবাসিক হোটেলে ধর্ষণের শিকার এক কিশোরী মারা গেছে। গত শুক্রবার বিকেলে ওই কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত ওই কিশোরের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায়। সে ঢাকার আশুলিয়ার একটি বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় গ্রেপ্তার দুজন হলেন মমিনুল ইসলাম মোহন, যার বয়স 22 বছর, ও আতিকুর রহমান, যার বয়স 23 বছর। ভবিষ্যৎ সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে তাদের পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিক সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনের গুরুত্ব শীর্ষক ছায়া সংসদে এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন বদিউল আলম। ডিবেট ফর ডেমোক্রেসি এর আয়োজন করে। জুলাই অভ্যুত্থানে বড় কোনো রাজনৈতিক নেতার ছেলে মেয়ে জীবন দেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত এনসিপির লং মার্চ কর্মসূচির অংশ হিসেবে তেঁতুলিয়ায় এক পথ সভায় তিনি এ মন্তব্য করেন। সেফ এক্সিট নিয়ে নানান রকম কথাবার্তা হলেও উপদেষ্টাদের কোনো প্রকার সেফ এক্সিটের দরকার নেই বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেছেন, বরং জাতি হিসেবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে গতকাল শনিবার জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025-এর খসড়া বিষয়ক জাতীয় পরামর্শ সভার উদ্বোধনী অনুষ্ঠানে আইন উপদেষ্টা এসব কথা বলেন। শহীদ বন্ধু সহকর্মী শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন বরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম। প্রবল বৃষ্টি উপেক্ষা করে তারা গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ছুটে আসেন। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃতদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান তারা। পাশাপাশি তাকে নিয়ে চলে স্মৃতিচারণ। সৈয়দ মঞ্জুরুল ইসলামের মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য গতকাল শনিবার বেলা 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। বাদ জোহর জানাজা শেষে বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার মৃতদেহ দাফন করা হয়। ওয়ার্ল্ড ফুড ফোরামের প্রোগ্রামে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজ রবিবার ইতালির রোম সফরে যাবেন। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বেলা 11টা 30 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসনের বিভিন্ন স্তরে ততই অস্থিরতা বেড়েছে এবং কিছু উপদেষ্টা ও প্রশাসনের একাংশ গোপনভাবে ষড়যন্ত্র করে একটি বিশেষ দলকে ক্ষমতায় আনতে চাচ্ছে। তিনি বলেন, এসব গোপন চক্রান্ত বন্ধ করে সব পক্ষের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির উপর গুরুত্ব দিতে হবে, যাতে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়। গতকাল শনিবার সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আন্তর্জাতিক খবরে গাজা প্রসঙ্গ। একসময় মৃত্যুর ভয়ে গাজা শহর ছেড়ে পালিয়েছিলেন ফিলিস্তিনিরা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির পর তারা ফিরছেন নিজ শহরে। তবে যে শহর ছেড়ে গিয়েছিলেন সেই শহরের আর অস্তিত্ব
নেই। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে গতকাল শনিবার এমন প্রতিক্রিয়াই জানিয়েছেন এই শহরের বাসিন্দারা। বিনোদনের খবর। প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফেরদৌস আরার জন্মদিন আজ। নজরুল বিষয়ক বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত তিনি। দেশ বিদেশ থেকে প্রকাশিত হয়েছে তার অসংখ্য লং প্লে, সিডি, ভিসিডি ও ক্যাসেট। নজরুল এবং উচ্চাঙ্গ সঙ্গীত চর্চার জন্য গড়ে তুলেছেন সুরসপ্তক নামের সঙ্গীত প্রতিষ্ঠান। সঙ্গীতে অবদানের জন্য পেয়েছেন 21 পদক। এই ছিল আজকের প্রধান প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।